গুড ইভিনিং বন্ধুরা, আজ 31 অক্টোবর শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: প্রকাশিত হলো আগামী বছরের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা সিবিএসইর এইচএস এবং এইচএসএলসির পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি। পরীক্ষা শুরুর 110 দিন আগেই দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হলো। 17 ফেব্রুয়ারি থেকে লিখিত পরীক্ষায় বসবে দশম এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা। দশম শ্রেণীর পরীক্ষা শেষ হবে 10 মার্চ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলবে 9 এপ্রিল পর্যন্ত। জানা গেছে অধিকাংশ পরীক্ষাই শুরু হবে 10:30টায়, শেষ হবে 1:30-এ। কিছু বিষয়ে পরীক্ষা অবশ্য সকাল 10:30টা থেকে শুরু হয়ে চলবে দুপুর 12:30টা পর্যন্ত। সমস্ত পরীক্ষার্থীকে পরীক্ষার সূচির পিডিএফ ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পিডিএফ ডাউনলোড করার জন্য সিবিএসইর অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in যেতে হবে। সেখানে মেইন ওয়েবসাইটে হোম পেজে ক্লিক করতে হবে। সেখানে গিয়ে ডেট শিট ফর ক্লাস 10 অ্যান্ড 11 ফর বোর্ড এক্সামিনেশন 2026 এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করলেই একটি পিডিএফ আসবে। ওই পিডিএফ ডাউনলোড করলেই পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি জানা যাবে। ভারত সরকার অসমের নির্বাচিত এলাকায় আসন্ন আদমশুমারি অথবা জনগণনা 2027-এর জন্য প্রাথমিক পরীক্ষা পরিচালনার জন্য রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে 16 অক্টোবর বিজ্ঞপ্তি জারি করে। গৃহ তালিকাকরণ এবং গৃহ গণনার প্রাথমিক যাচাইকরণ আগামী 10 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত যে 3টি জেলায় হবে সেগুলি হলো ডিব্রুগড়, পশ্চিম কার্বি আংলং এবং হাইলাকান্দি। এই অনুশীলনটি ডিব্রুগড় জেলার ডিব্রুগড় পূর্ব রাজস্ব সার্কেলের অধীনে ডিব্রুগড় পুর নিগমের 16, 17 এবং 18 নম্বর ওয়ার্ডকে অন্তর্ভুক্ত করবে। পশ্চিম কার্বি আংলংয়ের ডাঙ্কা রাজস্ব সার্কেলের অধীনে 23টি গ্রামে প্রাথমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। হাইলাকান্দিতে হাইলাকান্দি রাজস্ব সার্কেলের অধীনে 7টি গ্রামে প্রাক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই প্রক্রিয়াটি সহজতর করার জন্য আসাম সরকারের সাধারণ প্রশাসন বিভাগ ডিব্রুগড় পুর নিগমের কমিশনার এবং হাইলাকান্দি ও পশ্চিম কার্বি আংলংয়ের জেলা কমিশনারকে প্রধান আদমশুমারি কর্মকর্তা নিযুক্ত করেছে। উমরা ভিসার কার্যকারিতা 3 মাস থেকে কমিয়ে 1 মাস করা হলো। নতুন নিয়ম অনুযায়ী ভিসা ইস্যুর তারিখ থেকে 1 মাসের মধ্যেই সৌদি আরবে প্রবেশ করতে হবে। 1 নভেম্বর থেকে নতুন এই নিয়ম কার্যকর হচ্ছে বলে জানিয়েছে দেশের হজ এবং উমরা মন্ত্রণালয়। তবে দেশে প্রবেশের পর অবস্থানকাল আগের মতোই 3 মাসই বহাল থাকছে। অর্থাৎ ভিসা ইস্যুর তারিখ থেকে 1 মাসের মধ্যে প্রবেশ করতে হবে, কিন্তু দেশে প্রবেশের পর সর্বোচ্চ 3 মাস পর্যন্ত অবস্থান করা যাবে। নতুন নিয়ম অনুযায়ী ভিসা ইস্যুর 30 দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ না করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ বাজায়ফার জানান, গ্রীষ্মকাল থেকে শীতল আবহাওয়া শুরু হওয়ায় পবিত্র মক্কা মদিনায় বিপুল সংখ্যক উমরা যাত্রী আগমনের প্রস্তুতি হিসাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি বছরের জুনের শুরুতে শুরু হওয়া উমরা মৌসুমে এরই মধ্যে রেকর্ড 4 মিলিয়নের বেশি বিদেশি হাজি সৌদি আরবে পৌঁছেছেন, যা আগের বছরের পুরো মৌসুমের তুলনায় বেশি। ভারতে চলতি বছরে শীতের আমেজ আরও জোরালো হতে পারে। আবহাওয়াবিদদের মতে প্রশান্ত মহাসাগরে লানিনা অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল, যার সরাসরি প্রভাব পড়বে দক্ষিণ এশিয়ার আবহাওয়ার উপর। এই কারণে ভারত জুড়ে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কমে যেতে পারে, বিশেষ করে উত্তর ও মধ্য ভারতে। বিশেষজ্ঞদের মতে লানিনা অবস্থায় প্রশান্ত মহাসাগরের পূর্বাংশের জল ঠান্ডা হয়ে যায় এবং এই ঠান্ডা জলের প্রভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে শীতল বায়ু প্রবাহ বৃদ্ধি পায়। দক্ষিণ এশিয়ায় এর ফলস্বরূপ দেখা যায় দীর্ঘস্থায়ী কঠোর শীতকাল। ভারতের আবহাওয়া দপ্তরের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী 2025 সালের শেষের দিক থেকে 2026 সালের শুরুর মাসগুলিতে এই লানিনা সক্রিয় হতে পারে। এর ফলে দেশের উত্তর পশ্চিম, হিমালয় সংলগ্ন অঞ্চল, মধ্য ভারত এমনকি পূর্ব ভারতের কিছু অংশে তাপমাত্রা গড়ের তুলনায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। পরিবর্তন আসছে ব্যাংকের একাধিক নিয়মে। 1 নভেম্বর থেকে ব্যাংকের নিয়মে পরিবর্তন করা হচ্ছে, যা গ্রাহকদের আর্থিক সুরক্ষা বাড়াবে।
এর মধ্যে অন্যতম হলো কেওয়াইসির নিয়ম। কত বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে তা বলে দিল আরবিআই। কেওয়াইসির পুরো অর্থ হলো নিজের গ্রাহককে জানুন অথবা নো ইওর কাস্টমার। এই প্রক্রিয়ায় ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান তাদের গ্রাহকের পরিচয় যাচাই করে। প্রতারণা, আর্থিক তছরূপ, সন্ত্রাসে অর্থ যোগান অথবা অন্য কোনো অবৈধ কাজকর্ম রোধা হলো এই উদ্দেশ্য। গ্রাহকের পরিচয় এবং ঠিকানা নিশ্চিত করা। ব্যাংকের প্রতিটি গ্রাহকের প্রকৃত পরিচয় জানতে হয়, তাই কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে আরবিআইয়ের নির্দেশ অনুযায়ী। কেওয়াইসি ছাড়া নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে না। লোন, ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড এবং ডিমেট অ্যাকাউন্ট ইত্যাদি করা যাবে না। আরবিআইয়ের নতুন নিয়মে বলা হয়েছে, যে অ্যাকাউন্টে কোনো ঝুঁকি নেই সেখানে 10 বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে। অর্থাৎ যে অ্যাকাউন্টে বিশেষ লেনদেন হয় না সেই ধরনের অ্যাকাউন্টে 10 বছর অন্তর অন্তর আপডেট করলেই হবে। যে অ্যাকাউন্টে অল্প বিস্তর ঝুঁকি থাকবে সেখানে 8 বছর অন্তর, এবং যে অ্যাকাউন্টে হাই রিস্ক থাকবে সেই অ্যাকাউন্টে 2 বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে। দূষণের ধোঁয়ায় ডেকে গেল রাজধানী দিল্লি। দীপাবলির পর থেকেই সেই মাত্রা আরও বেড়ে গেছে। এই দূষণ নিয়ন্ত্রণে আনতেই সরকার ভরসা রেখেছিল প্রযুক্তির উপরে। দিল্লির সরকার এবং আইআইটি কানপুরের যৌথ উদ্যোগে চলতি মাসেই 3বার ক্লাউড সিডিং ট্রায়াল হয়েছে। 23 অক্টোবর একবার এবং 28 অক্টোবর 2বার। কিন্তু কোথাও আশানুরূপ বৃষ্টি হয়নি, হলেও তা ছিটে ফুটা। তবে এই 3টি পরীক্ষার জন্য এখনও পর্যন্ত খরচ হয়েছে প্রায় 1 কোটি টাকা। আইআইটি কানপুরের ডিরেক্টর মনীন্দ্র আগরওয়ালের মতে অক্টোবরের 2টি ট্রায়ালের খরচই প্রায় 60 লক্ষ টাকা, যা গড়ে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 20,000 টাকা করে। দিল্লি সরকার এই শীতে মোট 9টি ট্রায়ালের জন্য 3.21 কোটি টাকার বাজেট রেখেছে। অর্থাৎ প্রতিবার ট্রায়ালের গড় খরচ প্রায় 35 লক্ষ টাকারও বেশি। বিশেষজ্ঞ জানিয়েছেন খরচ কিছুটা বেশি হয়েছে কারণ মেঘ বপন অথবা ক্লাউড সিডিংয়ের জন্য ব্যবহৃত বিমান কানপুর থেকে উড়াতে হয়, যার রক্ষণাবেক্ষণ, পাইলটের ফি এবং জ্বালানির খরচই বিপুল। তার দাবি, যদি এই কাজ সরাসরি দিল্লি থেকেই করা যায় এবং পুরো শীতকাল ধরে চালানো হয় তবে খরচ কিছুটা কমতে পারে। এবার বিহারে ভোট প্রচারে গিয়ে একযুগে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবকে তুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর কটাক্ষ, বিহারে 2 নেতা নিজেদের যুবরাজ বলে দাবি করেছে। তারা আসলে দুর্নীতির যুবরাজ। তাদের পরিবার আসলে দুর্নীতিগ্রস্ত পরিবার। বিহারে 20 বছর ধরে ক্ষমতায় নীতিশ কুমার, এর বেশিরভাগ সময় এনডিএর শরিক হিসাবে। অথচ বিহারের ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতিশ রাজের উন্নয়ন সাফল্যর চেয়ে বেশি করে তুলে ধরেছেন 20 বছরের পুরনো জঙ্গলরাজ প্রসঙ্গ নিয়ে। মোদী বললেন, 5টি কেন্দ্র থেকে এই জঙ্গলরাজ প্রতিষ্ঠা। দেশি বন্দুক, ক্রূরতা, কটুতা, কুশাসন এবং এরপরই সরাসরি তেজস্বীদের তুপ দাগেন মোদী। তিনি বলেন, বিহারের এই ভোট যুদ্ধে 2 জন যুবনেতা আছে যারা নিজেদের যুবরাজ বলে মনে করে। তারা আসলে দুর্নীতির যুবরাজ। একজনের পরিবার গোটা দেশের সবচেয়ে দুর্নীতিবাজ পরিবার, আর একজনের পরিবার গোটা বিহারের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত। আর এরা দুজনেই হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে জামিনে মুক্ত। এবার শেষ খবর। শিলচর ট্রাঙ্ক রোড এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে তারাপুর থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, 11টার দিকে পথচারীরা ট্রাঙ্ক রোডের পাশের এলাকায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আনুমানিক 60 বছর বয়সী ওই অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা না গেলেও পুলিশ এই ঘটনার তদন্ত করছে। থানাপুর থানার কর্মীরা জানান, মৃত ব্যক্তির গায়ে পরনে ছিল একটি নীল রঙের ট্র্যাকস্যুট। পরিচয় উদ্ঘাটনের জন্য থানার পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সহায়তা চাওয়া হয়েছে। কেউ ওই ব্যক্তিকে চিনে থাকলে অথবা তার পরিবারের খোঁজ দিতে পারলে দ্রুত তারাপুর থানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।